একেবারে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাতেন। আমার মনে আছে যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটা সময় বলেছিলেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডিফ্যাক্টো সিএম এর রোল প্লে করতেন। আমি বলছি সেই কারণে একটা অবৈধ অনৈতিক ইললিগ্যাল কাজ হওয়া সত্ত্বেও প্রশাসন চোখ বন্ধ করেছিল এতদিন। দেখো, কলকাতায় ক্যামাক স্ট্রিট যেমন কলকাতা এবং তার আশেপাশে এলাকার হেড অফিস ছিল, ঠিক তেমনি ভাবে আমতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি অফিসটাও কিন্তু দক্ষিণ 24 পরগনার হেড অফিস ছিল। দক্ষিণ 24 পরগনাকে নিয়ন্ত্রণ করত এই আমতার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি অফিস থেকেই। ফলে এই অফিসের সম্পর্কে কিন্তু মানুষের নানা রকম বক্তব্য আছে। একটা হলো যে অবৈধ নির্মাণ, এই অবৈধ নির্মাণটা স্থানীয় কর্তৃপক্ষের প্ল্যান পাস করেছিল। আমার মনে হয় যে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, পাশাপাশি স্থানীয় যে কর্তৃপক্ষ যারা এই প্ল্যানটা পাস করেছিল সেই ইঞ্জিনিয়ারদেরও ধরা উচিত, তাদেরও শাস্তির বিধান করা উচিত যে অবৈধভাবে কি করে নির্মাণ হলো তার জবাব তো অ্যাকাউন্টেবিলিটি তো করতে হবে, দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়ে যাওয়ার পরেও তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়নি। এটা কিন্তু আমার ভীষণ আপত্তিকর। আমি অভিষেকের কাছে আবার অ্যাপিল করব যে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলছেন ওই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু মানুষ রিজেক্ট করেছে, ওই ল্যাঙ্গুয়েজটা নিয়েই মানুষের আপত্তি। এই ল্যাঙ্গুয়েজটাকে কেন্দ্র করে আপনার এই যে দম্ভের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ পশ্চিমবাংলায় আপনার আগে কেউ এইভাবে দেখাতে পারেনি। কিছুটা অনুব্রত মণ্ডল দেখিয়েছিল, কিন্তু আপনি যে ভাষাতে আজকেও পরাজিত হয়ে যাওয়ার পর একটা অবৈধ নির্মাণের উপর দাঁড়িয়ে আপনার অফিস চলছিল, তারপরেও আপনি যেভাবে প্রতিপক্ষকে আগামী দিনে কিভাবে আপনি দুর্মুষ করবেন তার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, প্রকৃত ক্ষমতা যেদিন আসবে সেদিন তো আপনি আরেকবার স্বৈরাচারী শাসক হবেন। যেমন গত 15 বছর ছিলেন, আবার আরেকবার স্বৈরাচারী শাসক হবেন। মানুষ আপনাকে কি ভরসায় বিরোধী নেতা করবে, কি ভরসায় আপনার উপর আস্থা রাখবে? ফলে আপনি ল্যাঙ্গুয়েজ, আপনার কাছে আমার আবেদন, বিরোধী দলের নেতা হিসাবে আপনি যে ভাষায় কথা বলছেন এটা গণতান্ত্রিক ভাষা নয়। আপনার ভাষার মধ্যে পরিবর্তন আনা উচিত। আর যদি না আনেন আপনি কিন্তু অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত মানে আপনার পতন ঘটবে। ফোর্থ যে বিষয়টা, যে দেখো এটা ঠিক যে যদি আমি জানি না, আমার কাছে কোনো তথ্য নেই যে এইটা আদালতের বিচারাধীন বিষয় কিনা, অর্থাৎ এই অবৈধ নির্মাণটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার লোকজন আদালতে গেছিল কিনা, আদালতের বিচার্য বিষয়ে আছে কিনা। যদি ইনজাংশন জারি না হয়ে থাকে তাহলে এই ব্যবস্থা নেওয়া যায়। ইনজাংশন জারি যদি হয় বিল্ডিং এর উপর, তাহলে কিন্তু কোনো প্রশাসনিক উদ্যোগ নেওয়ার সুযোগ থাকে না। আমি জানি না, ফলে আমি কোনো কমেন্ট করতে চাই না। এবং একই সাথে এই প্রশ্নটা আমি রাখতে চাই যে প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে, প্রশাসনের ভাষ্যটাই আমরা শুনতে চাই। এই যে বিজেপি নেতা অভিজিৎ দাস বক্তব্য রাখছেন, প্রায় কার্যত বলা যায় যে বেতাব বাদশার মতন। এটা কিন্তু আর যাই হোক নিউট্রাল প্রশাসনিক ব্যবস্থা বলা যায় না। কারণ অভিষেক যে ববি, তার অভিযোগ তিনি তো সত্যি নির্যাতিত ছিলেন। তিনি দুবার প্রার্থী হয়ে পরাজিত শুধু হয়েছেন তা নয়, তার ভোট তিনি ভোট লুটের শিকার হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট লুট করেছেন, ফলে তার জ্বালা অনেক। কিন্তু আমি অ্যাট দি সেম টাইম বলবো যে এটা যেন সিপিএম এর বেতাব বাদশার নেতাদের মতন শোনাচ্ছে এবং তৃণমূলের বেতাব বাদশার নেতাদের মতন শোনাচ্ছে যে প্রশাসন আমি চালাবো। মানে অভিজিৎ দাস যেভাবে বলছেন, এটা কিন্তু আতঙ্কের ভাষা আমার কাছে। এই ভাষাটাই তো আমরা বিরোধিতা করি, যে শাসক কেন কথা বলবে। প্রশাসন এখানে যখন একটা অপারেশনে নেমেছে, প্রশাসনিক জায়গা থেকে সেখানে যারা দায়িত্বে আছেন তারা প্রেসকে ব্রিফ করবেন, তারা তাদের জায়গা থেকে বক্তব্য রাখবেন। বেশ, বিশ্বনাথ যা বলছেন, বিমল দা রিঅ্যাকশন। পরিষ্কার কথা বলি, অভিজিৎ দাস তো কোনো প্রশাসনের হয়ে কাজ করেননি, উনি একটি দলের নেতা। এবং আপনি তো বললেন যে তার যন্ত্রণা রয়েছে, তার ভোট লুট করা হয়েছে, মারধর করা হয়েছে, সেখানে ভোটটাই করতে পারেনি, বারবার আমরা আলোচনা করেছি।
ফলে রাজনৈতিক দলের একজন মানুষ হিসেবে সে তার মতামত প্রকাশ করেছে। আমরা কোথাও তো একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি এটা বলিনি, অভিজিৎ দাস ববি সেটাও বলেননি, উনি তার মতটা বলেছেন। আমরা তো আর প্রশাসনকে কোথাও বলিনি যে আপনি বলবেন না, আপনারা প্রশাসনের সঙ্গে কথা বলুন, প্রশাসন তার মতামত জানাবে, বিশ্বনাথ দা। কিন্তু একজন রাজনৈতিক নেতা তার মন্তব্য কেন করতে পারবেন না? বিশ্বনাথ চক্রবর্তী, আমি অবশ্যই উত্তর নেব বিশ্বনাথ চক্রবর্তী তার আগে। দেখো, আমি যেটা চিন্তিত, এই আইনের শাসন বারবার বলি, আমার প্রশাসন যেখানে এইটা ভাঙার কাজে নেমেছে সেখানে বিজেপির কর্মী সমর্থকরা কি করে ঢুকে যাচ্ছে, কি করে প্রশাসন কেন তাদেরকে অ্যালাউ করছে? তারা একটা জয়ের উৎসব করতে পারে, নিশ্চয়ই বাইরে করুক, কিন্তু একটা যেই জায়গায় বুলডোজার দিয়ে ভাঙা হোক আর যেই কারণে ভাঙা হোক, প্রশাসন সেখানে ভাঙবে। সেখানে বিজেপির লোকজন নেমে যাচ্ছে, তারা হাতুড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, আইন নিজের হাতে নিচ্ছে। এটাই তো জঙ্গলরাজ বলে, এটাকেই তো আমরা জঙ্গলরাজ বলি। এটা কোনো সুশাসন হয় না, এটাকেই জঙ্গলরাজ বলে। এটাই বাম আমলেও দেখেছি, এটাও তৃণমূলের আমলে দেখেছি, যে প্রশাসনের মধ্যে ঢুকে যাও, প্রশাসনটাকে পার্টির মধ্যে তারা নিয়ন্ত্রিত করো। একদম ঠিক ব্যাখ্যা। এইটা হচ্ছে অভিজিৎ দাস ববি তার ফেসবুক পোস্ট, উনি নিজে ডিক্লেয়ার করছেন বেলা 12টা থেকে অপারেশন শুরু এবং তিনি লিখছেন প্রতিশোধের পালা শুরু, প্রতিশোধের পালা। অভিজিৎ দাস ববি তার প্রতিশোধ সেটা নিচ্ছে কিনা প্রশাসন, যদিও এখানে প্রশাসন বলতে আমরা কি দেখলাম, বিজেপির যারা কর্মী বলতে আমার লজ্জা হয়, এরা রাজনৈতিক কর্মী এরা নয়, তারা গলায় গেরুয়া গামছা পরে হাতুড়ি দিয়ে ভেতরে ভাঙছে, একজন ল্যাপটপ তুলে নিয়ে চলে যাচ্ছে, বলছে এটার মধ্যে কি তথ্য আছে আমি নিয়ে চলে গেলাম। এবং অভিজিৎ দাস গিয়ে বলছেন 50-60টা ল্যাপটপ পাওয়া গেছে। উনি এটা বলার কে? এটা একজনও প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি সামনে এসে বললেন, পুলিশের কেউ বললেন যে আমরা এইগুলো সিজ করেছি, আমি একজন বললেন এটা ইডির নজরে আছে, এখানে ইডির অফিসার কোথায়? আমি এখানে হ্যাঁ, বসে বলুন। চ্যালেঞ্জ করছি, কি একটা challenge? ল্যাপটপ বা একটা কম্পিউটার কোন বিজেপি কর্মী যদি নিয়ে গিয়ে থাকে, এক্ষুনি আমি ছবির ক্ষমা সামনে চাইবো। এই তো এটা উনি দেখাচ্ছে, বললেন এটা আমি দেখতে পুলিশের এই তো। হাতে তুলে না, দেবো। ওটাও ঠিক। আরে এখতিয়ার এটা আছে, বিজেপি এটা দল, ওনার এটা এখতিয়ার আছে। তৃণমূলের হ্যাঁ, মতো ওনার চোরের দল এখতিয়ার নয়। আছে পুলিশের হাতে এটা তুলে চোরের দেওয়া। দল নয় তো। আপনার পাশে অফিসার এটা বসে আছে, বিজেপি জিজ্ঞাসা দল। করুন। পুলিশের কারো হাতে তুলে এখতিয়ারই দিচ্ছে নেই। সে। যেখানে পুলিশের- প্রশাসন বলছে আমরা পুলিশের ঘিরে হাতে ধরে তুলে ভাঙছি, দিতে পারে। ওখানে সে তুলতে পুলিশের পারে, হাতে তুলে দিতেই সে পারে। কখনো পারে না, পাশে পুলিশের বসে আছে, হাতে জিজ্ঞাসা তুলে করুন। দিতেই পারে, আরে নিজে সবটা বাড়ি সে এন্টার নিয়ে পলিটিক্যাল যাচ্ছে না। এই জায়গায় এটা একটু বলে রাখি যে যেরকম ল্যাপটপ নিয়ে বেরোতে দেখা যাচ্ছে, সেরকমই কিছু জিনিস আবার ফেরত এসেছে, অর্থাৎ পুলিশের কাছেও গিয়েছে কিছু জিনিস। না বলছি পুরোটা বলি, সেটা হচ্ছে এটা ঠিকই যে একজনের হাতে দেখা যাচ্ছে ল্যাপটপ, তিনি নিয়ে যাচ্ছেন এবং তারপর এটাও দেখা যাচ্ছে তিনি পুলিশের কাছে সেই ল্যাপটপটা হ্যান্ড ওভার করেছেন। আমি বলছি পুরোটাই অবশ্যই সামনে রাখা উচিত। আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো যে মূল বিষয় হচ্ছে যে সলিলদা তাহলে প্রশাসন করছিলটা কি? একটা ইললিগাল কনস্ট্রাকশন দিনের পর দিন, এবং শুধু তাই নয়, এইটা অভিযোগ উঠছে যে এইটা যে 5তলা বিল্ডিং পুরোটাই কার্যত সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হয়েছিল, দিনের পর দিন সেটা চলছিল, তাহলে প্রশাসন কি করছিল? ঠিক যেমনটা প্রশ্ন উঠেছিল ক্যানিং পূর্বর ক্ষেত্রে, শওকত মোল্লার ছেলের যে রেস্টুরেন্টটা অতটা বড় জায়গা জুড়ে ক্যাফে, মাতলা নদীর এপাশে যখন একেবারে শওকত মোল্লার ছেলে তার যখন ক্যাফে তৈরি হয়েছে, উল্টো দিকে আবার ক্যানিং পশ্চিমের যিনি বর্তমান বিধায়ক তার বিরুদ্ধে অভিযোগ, এমনকি নোটিশ পর্যন্ত জারি হয়েছে। এই সব ক্ষেত্রে প্রশ্ন তো একটাই যে প্রশাসন তাহলে দিনের পর দিন চোখের সামনে এই ইললিগাল কনস্ট্রাকশনগুলো দেখা সত্ত্বেও চোখে কি ঠুলি পড়ে বসেছিল? এটা তো তুমি রোজ বলছো আর আমরা রোজ বলছি, একই কথা বলছি। গত 1.5 দশক ধরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত তৃণমূলীকরণ হয়ে গেছিল। সমস্ত প্রত্যন্ত প্রশাসনটাই পশ্চিমবঙ্গে বধির হয়েছিল, দিনের পর দিন হয়েছিল। তুমি দেখো এই যে 5তলা বিল্ডিংটা হয়েছে, এসডিএলআরও কি করছিল, বিএলএলআরও কি করছিল, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিসার কি করছিল। তুমি শওকত মোল্লার ওখানে দেখো নদী চুরি করে ওখানে রিসোর্ট বানাচ্ছে বিশাল জায়গা জুড়ে, বিশাল জায়গা নিয়ে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? আজকে যেহেতু বিজেপি সরকারে এসছে, আজকে এরা তো দুর্নীতিগ্রস্ত, এটা তো কনফার্ম এরা দুর্নীতিগ্রস্ত। আর এক নাম হচ্ছে দুর্নীতি, আর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একে অন্যের সমর্থক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। অ্যাট দ্য সেম টাইম দেখো 30শে জুন তাকে নোটিশ করলো বিএলআর অফিস থেকে, প্রথম নোটিশ 7 জুলাই করলো তোমায় এসডিএলআরও, কোনো রেসপন্স নেই। এরপরে কি করবে?
এরপরে কি ওই অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে থাকবে? না, কোনো কোর্ট হয়নি অনির্বাণ। কি রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছিল? আপনি না জেনে বলছেন কেন? আপনি কোথা থেকে জানলেন? না আপনি জেনে কোথা থেকে বলো না। জানলেন? না আমরা জেনে বলো না। রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি আচ্ছা, কিনা আপনি জানলেন কি করে আচ্ছা, বলুন? ঠিক আছে, তো না, আমার- বলুন কি করে তোমার জানলেন? বক্তব্যের সময় তুমি বলবে। না, 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 আপনি না, ভুলভাল তুমি বলবেন। interrupt করবে না। একদম করবো। আমি যদি ভুল বলি, একদম করবো। সেটা- আপনি সেটা যদি আগে interrupt কোথাও করবে। পাঠাননি, আপনি না, কি করে জানলেন? তুমি বলেছে। interrupt এটা করতে আপনার পারো। দায়িত্ব, আপনি তুমি clarify অনির্বাণ, যদি মনে হয় যে প্রতিহিংসার কাজ হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে, তাহলে তো কোর্টে যাও তোমরা। যদি মনে হয় প্রশাসন ভুল কথা বলছে অনির্বাণ, তাহলে কোর্টে যাওনি কেন তোমরা? কোর্টে মামলা করা রয়েছে, কোর্টে যাওনি কেন? তুমি তো লইয়া আপনারা জেনে শুনে মিথ্যা কথা বলবেন, মানে মেনে নিতে হবে। কোর্টকে ভায়োলেট করা হয়েছে, তাই তোমরা বলছো, তাই তো? চিফ জাস্টিসের ওএসডিকে আমরা মেল করেছি। তুমি এখানে কোর্টের অভিজিৎ কাছে দাস যাও। ববি লিখছে প্রতিশোধের তুমি পালা কোর্টের শুরু। কাছে যাও। পরিষ্কার লিখছে কোর্টের কাছে প্রতিশোধের যাও। পালা শুরু। তাই হলো বলে- দেখা। বেশ, বেশ, সলিলদাকে শেষ করতে দিন। এক আমি second। দুজনকে থামালাম, সলিলদা। এইবার দেখো, এরপরেও সে এলো না। এরপরে না আসার পরে প্রশাসনের কাজটা কি? প্রশাসনের যা কাজ আছে তাই করেছে। প্রশাসন আপনি তো ডিমলিশ মিথ্যা কথা করেছে। বলছেন, সলিলদা। প্রশাসন ডিমলিশ সে করেছে। এলো না, আপনাকে কে বলেছে? রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছে, বারবার বলা হচ্ছে। পাঠানো হয়নি। আপনি কি করে জানলেন বলুন? ব্যাংকার বলছে তো। কি করে জানলেন? ব্যাংকার বলছে, মিডিয়া কি করে বলছে। জানলেন? তুমি কোথা থেকে জানলে? আর আমাদের দলের তুমি ম্যাটার কোথা আমি থেকে- জানবো না, আপনি তুমি জানবেন? দলের কথা বলবে তুমি? আমার দলের আমি দলের কথা কি representative, আমি শান্তি জানবো না, আছে? আপনি কি করে জানবেন? তোমার দলের অনিষ্টি কি আছে? আরে আমার পবিত্রতা দলের কি আছে? তরফ থেকে পাঠানো তোমার হয়েছে দল- কিনা এটা আপনি কি তোমার করে একটা জানলেন? দুর্নীতিগ্রস্ত দল। সেটা আপনি বলছেন, আপনি বিজেপির টাকা তাহলে- খেয়ে বলছেন। যদি আপনি বলবেন না, আপনি না, কি সারা বলবেন? মেনে নেবেন তো? পশ্চিম বাংলা তাই মেনে বলছে। নেবেন তো আপনি? সারা আমি যদি পশ্চিম বলি বাংলা সলিল বলছে। ভট্টাচার্য বিজেপির সলিল টাকা খেয়ে মিথ্যা কথা সারা বলছে, পশ্চিম মেনে নেবেন? বাংলা আমি বলছি বলছে। প্লিজ ব্যক্তিগত স্তরে আপনি আক্রমণে বলছেন। আমি দুটো দিকই বলছি। একদিকে প্রশাসনের তরফে তো দুটো নোটিশ জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে 15 জুলাই দুপুর 2টোর মধ্যে হিয়ারিং এ হাজির হতে হবে। এইখানে বক্তব্য হচ্ছে প্রশাসনের, যেহেতু হিয়ারিং এ হাজির হননি, অতএব বেআইনি নির্মাণ, একেবারে যেটা আইন বলছে সেই আইন অনুযায়ী এটাকে ভেঙে দেওয়া হয়েছে। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাদের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ গিয়েছিল, এখন বাকিটা কোর্ট উইল ডিসাইড। এইবারে বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা যে বুলডোজার, এইটা যে প্রথমবার হচ্ছে এমনটা নয়। পালা বদলের পর তৃণমূলের আমলে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম, একই অভিযোগে গুড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। আইনের শাসনে কোনো বেআইনি নির্মাণ থাকবে না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে আবার বুলডোজার রাজনীতির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। দেখুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত চলল অভিযান। প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়ের এক একটি করে অংশ। তারপর অফিস থেকে জিনিস বাজেয়াপ্ত করতে আনা হলো একের পর এক ট্রাক। ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। তারপর থেকেই শুরু হয়েছে ব্যবস্থা। চলতি মাসের গোড়াতেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফেতে বুলডোজার চালানো হয়। মাতলা নদীর চর বুঝিয়ে প্রায় 7.5 একর জমির ওপর অরণ্যের কূলে নামের ওই ক্যাফেটি বানিয়েছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বেআইনি নির্মাণ। একইভাবে মাতলা নদীর চর দখল করার অভিযোগ ওঠে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধেও। 7 জুন নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ, এমন একাধিক অভিযোগকে সামনে রেখে নোটিশ পাঠানো হয় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। এবার গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়। পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন,
একই আইনের একই ধারা 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। বিপদ তরণের দিনে বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। এবং আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। শনিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার। তিনটি জেসিবি দিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়। এ নিয়ে 15 জুলাই শুনানির জন্য জোড়া নোটিশ দেওয়া হলেও কেউ হাজির হননি বলে প্রশাসনের দাবি। যে এই হচ্ছে দুটি নোটিশ দেখো, একটা হচ্ছে 30/6/2026, একটা হচ্ছে 7/7/2026। এবং সেই নোটিশে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, যেটা নোটিশটা দেওয়া রয়েছে হিয়ারিং নোটিশ, এবং সেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর লিভস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড, এবং ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশ এবং হিয়ারিং নোটিশ। এবং সেখানে বলা হচ্ছে এই ঠিকানার কথা উল্লেখ করে প্লট নাম্বার করে 509, 512 এই প্লট নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে 15/7/2026 দুপুর 2টোয় হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এরপরই শনিবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার দিয়ে শুরু হয় অ্যাকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় ডায়মন্ড হারবারে এই যে 5তলা কার্যালয় রয়েছে, সেই কার্যালয়তে সম্পূর্ণ বন্ধ অবস্থাতে ছিল কার্যালয় নির্বাচনে ফল ঘোষণার পর থেকে। এবং সেই কার্যালয় আজকে সকাল থেকে পুলিশের অ্যাকশন দেখতে পাই আমরা। এবং কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে বিষয়টা জেলা প্রশাসন জানাচ্ছিলেন, তাদের সিদ্ধান্তের কথা কিছুক্ষণের মধ্যে জানাবে। তারা জানিয়েছেন যে এই কার্যালয় যে নির্মাণ হয়েছিল সেই নির্মাণ বেআইনিভাবে হয়েছিল, কোনো রকমভাবে প্ল্যান ছিল না বলে প্রশাসনের দাবি। এখানে যে অবৈধভাবে যে বিল্ডিংটা লিভস অ্যান্ড বাউন্ডসের নামে করেছেন, কোনো কিছু পারমিশন নেই, যে অবৈধভাবে বিল্ডিং করেছেন। 5তলা বিল্ডিং লিভস অ্যান্ড বাউন্ডসের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন। স্থানীয়রা কয়েকজন, তারা হচ্ছেন একেবারে বিজেপি কর্মীরা, তারা হচ্ছে হাতুড়ি নিয়ে এসে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় তারা ভাঙতে শুরু করেছে। মানুষকে যা জ্বালিয়েছে, মানুষের যা অত্যাচার করেছে সেই ক্ষোভে। কাউকে আবার দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ল্যাপটপ বের করে আনতে। ল্যাপটপ আছে, এখানে আমাদের সন্দেহ আছে কিছু তথ্য থাকতে পারে, গরু পাচারে কিছু তথ্য থাকতে পারে বলে আমাদের সন্দেহ আছে। আমরা পুলিশের হাতেই তুলে দেবো না। অবৈধ এমপি অফিস, ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে 4তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটাকে না হয় লিভস অ্যান্ড বাউন্ডসের নামে, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল। এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলাকালীন এলাকার এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পিছু ধাওয়া করে তাকে হঠানো হয়। এর আগে বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও আত্মীয় স্বজনকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পাঠানো হয় 17টি নোটিশ। সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে কালীঘাট রোডের একটি সম্পত্তিতেও নোটিশ দেয় পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ। এবার সেই একই বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।